খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, আর এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান লোকসভার দখলদারি। আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। প্রত্যেক দিন লোকসভার দখলদারিতে বিভিন্ন প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনৈতিক যেসব নেতারা আছে তাদের কথা, তারা কি ভাবছে এই লোকসভা নির্বাচন নিয়ে, তা আপনাদের সামনে আমরা তুলে ধরি। আজও তার ব্যতিক্রম হবে না। আজকের এই লোকসভা নির্বাচনে আমরা আমাদের সঙ্গে পেয়েছি বিশিষ্ট কংগ্রেস নেতা তরুণ রায়কে। তরুণদা, তোমাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। তরুণদা, আমরা এই যে ধরো লোকসভা নির্বাচন নিয়ে আমরা যে অনুষ্ঠানটা করে যাচ্ছি, কন্টিনিউ চলছে এটা, তো গতকালও সিপিআইএম প্রার্থী সুপ্রীতি ঘোষাল এসেছিলেন, তার আগে দিলীপ ঘোষ এসেছিলেন, বিপ্রেন্দু চক্রবর্তী দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক থেকে, আর মানে এক কথায় উন্নয়নের কাণ্ডারি তিনিও এসেছিলেন। তো এরকম আসছে, তোমাদের দেবেশবাবুও এসেছিলেন। আমাদের একটা জায়গা, সেটা হচ্ছে যে তুমি কংগ্রেসের নেতা, তুমি দুর্গাপুরের এই অঞ্চলে সবাই তোমাকে এক নামে চেনে জানে। আমাকে একটা জায়গা, সেটা হচ্ছে যে তুমি ধরো তোমার ইচ্ছা অনুযায়ী আমি তোমার কাছ থেকে যেটা জানা, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মানে আজকে আমাদের কাছে যেভাবে দেখা আর কি, একটা সর্বভারতীয় দল, সেই দলের ভবিষ্যৎ কি বাংলায়, এটা খুব জানতে ইচ্ছে করছে যে বাংলায় কংগ্রেসের ভবিষ্যৎটা কি। এটাই প্রশ্ন তোমার, এটা প্রথম প্রশ্ন আমার। এক হচ্ছে যে ভবিষ্যৎ আছে বলেই তো আমরা এই দলে এখনো পর্যন্ত কোনো রকম কোনো চিন্তা ভাবনা করিনি এখনো, আর কখনো করবো না। কারণ এখন যেখানে দলবদলুর ব্যাপারগুলো চলছে, মানুষের কাছে সন্দিহান, রাজনীতির লোক মানে জিজ্ঞাসা চিহ্ন। সেই জায়গায় আমরা আমাদের আদর্শটাকে মেনটেন করে চলছি। আমরা যে লেভেলে আছি সেই লেভেলে সত্যি সন্দিখান। এই যে প্রশ্নের উত্তর, যেটা আমরা দোলাচলের মধ্যে আছি, কিন্তু কংগ্রেসের ডিসিশন যেটা, সেই ডিসিশন যখন দলীয় ডিসিশন হিসেবে আমাদের কাছে আসে, সেখানে কে কোন লিডারশিপ রোলে তা নয়, উচ্চতর লিডারশিপের যে নির্দেশ, সেই নির্দেশ মানার চেষ্টা করে থাকি, এখনো তা করছি। পশ্চিমবাংলায় ভবিষ্যৎ বলতে ভবিষ্যৎ আছে, কারণ যেভাবে পশ্চিমবাংলার যে রাজনৈতিক সংস্কৃতি যেভাবে কলুষিত হয়ে গেছে, আপনার প্রত্যেক দিন মানুষ ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, পত্রপত্রিকা বলুন, যে ভাষার প্রলাপ, যে যা খুশি বলছে। একমাত্র দেখবেন জাতীয় কংগ্রেস, তাদের বাক্যবান কিন্তু কংগ্রেস কথা বলছে দেশের এবং মানুষের। আর অন্য রাজনৈতিক দল যারা ক্ষমতা আছে, তাদের বাক্যলাপ দেখুন। তার কারণ হচ্ছে যাদের সামনে আসা উচিত ছিল না, যে মানুষদেরকে বিগত দিনে রাজনৈতিক আঙ্গিনায় দেখা যায়নি, সেই সব মানুষরা প্রথম সারিতে চলে এসেছেন। কারণ আমরা কিছু বছরও আগেও আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা জানতাম যে পশ্চিমবাংলায় অন্তত রাজনৈতিক সংস্কৃতি আছে, ইংরেজিতে যাকে বলে পলিটিক্যাল কালচার, সেটা জলাঞ্জলি হয়ে গেছে এই জামানায়। হয়তো বিগত বাম জামানাও আমরা চিন্তা ভাবনা করতাম যে অনেক লড়াই হয়েছে, হ্যাঁ হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, কথাবার্তা বলার, বিরোধীদের স্বাধীনতা, কথা বলার যে স্বাধীনতা, সেটা ছিল, এখনো মনে করি না। কিন্তু তাই আমি কেন বলছি ভবিষ্যতে যে জায়গায় আমি নিয়ে আসতে চাইছি তোমার প্রশ্নমানটা, কারণ আমরা কেন সেই রাজনৈতিক আমাদের চিন্তা ভাবনাকে এখনো পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তার কারণ আগামী দিন কংগ্রেসকে প্রয়োজন
এটা ধীরস্থির আমরা দেখতে পাচ্ছি। কারণ যে পরিস্থিতি বাংলায়, যে একটা দল ক্ষমতায় আসার পরে 11 সালে এই কংগ্রেসের থেকে জন্ম, এই কংগ্রেসের সাপোর্ট দিয়ে যে দল, সেই দল খালি চর্যবৃত্তি করে পশ্চিমবাংলার সংস্কৃতিকে নষ্ট করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একদিকে এই দলকে সবক শেখানো এবং একটা সাম্প্রদায়িক দল, যে দল ভারতবর্ষে এখনো পর্যন্ত এই 24-এ মানুষ হয়তো মনে হয় পরিবর্তন ঘটানোর চেষ্টা করছেন, না হলে ভারতবর্ষে একটা কলঙ্কময় অধ্যায়ন তৈরি হবে। আগামী দিনে মানুষ নির্বাচনে যেতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। যদি এই ফ্যাসিস্ট দল আবার ক্ষমতায় আসে, আমি আজকে বলে রাখলাম এই এক্সপ্রেস নিউজের চ্যানেলে বসে, আগামী দিনে নির্বাচন হবে কিনা, মানুষের রায় তারা সেই জায়গায় তারা প্রয়োগ করতে পারবে কিনা, মানুষ এই জায়গায় কিন্তু প্রশ্ন অলরেডি তুলে দিয়েছে। না, আমাকে তুমি বলো, কংগ্রেস আছে, কংগ্রেস আসবে, তোমার কথা অনুযায়ী আমি যদি জানতে চাই যে কোন কংগ্রেসের কথা বলছো তুমি? কংগ্রেস ইন্দিরা গান্ধীর কংগ্রেস, না আজকের ডেটে সোনিয়া গান্ধীর কংগ্রেস, না রাহুল গান্ধীর কংগ্রেস, না প্রিয়াঙ্কা গান্ধীর কংগ্রেস? কেন এত ভাগে? না না না, তোমরা এইভাবে পরিবেশন করছো না। আমি এটা জানতে চাই। এখন একটাই, ভারতীয় জাতীয় কংগ্রেস, যার নেতা মল্লিকার্জুন খাড়গে, যে দলের নেতা রাহুল গান্ধী, যে দলের নেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে একদম সমস্ত প্রভিন্সিয়াল নেতৃত্ব, যারা এখনো পর্যন্ত দলকে বাঁচানোর লড়াই করছে। একদম 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 তোমার কথা, সেই কংগ্রেস। হ্যাঁ ঠিক, সেই জন্য কংগ্রেস হারতে জানে, সেই জন্য তোমাদের কংগ্রেসের নেত্রী রায়বেরেলি ছেড়ে দিয়ে সোজা চলে গেল রাজস্থান থেকে রাজ্যসভা। ঠিক আছে, থাকতে পারে না, না এইটা দল ঠিক করবে, দলের দিচ্ছে সিদ্ধান্ত, আমার নেতৃত্বের জন্য। সর্বভারতীয় দল কংগ্রেস, যা দেখছেন ভারতবর্ষে সব তো কংগ্রেসের তৈরি, সব তো কংগ্রেসের জমিতে দাঁড়িয়ে এই কথাবার্তাগুলো বলছেন। এই জায়গায় কোন জায়গায় আমরা এই শিকারটা করবো না। না, তোমাদের এত, আমার কথা হচ্ছে আমার এই জায়গাতে সব কংগ্রেসের, আমি তোমার সঙ্গে একমত, সব কংগ্রেসের যা যা তৈরি হয়েছে সব কংগ্রেসের সময় হয়েছে। আমার কথা হচ্ছে যে কংগ্রেসের সময় হয়েছে, সমস্ত কিছু মেনে নিলাম, তারপরেও তোমরা কোথাও নেই। মানুষ তোমাদেরকে প্রত্যাখ্যান করে, কোথায় না লোকসভায় তোমাদের ভূমিকা ভালো জায়গায়, হ্যাঁ না বিধানসভায় তোমরা শূন্য, 100 কোথায় মানুষের প্রত্যাখ্যান তো তোমাদের। রাজনীতি, আমি কথা বলি, কথা হচ্ছে যে ভুল, নেতৃত্বের ভুল, হ্যাঁ আছে নেতৃত্ব ভুল। যে বুথ লেভেলের কর্মী তার কি বক্তব্য, সেই শোনার মানসিকতা যদি সমস্ত নেতৃত্বের আসে যে তুমি কি ফেস করছো। আমরা সাধারণ কর্মী, আমরা নানাভাবে লোয়ার লেভেলের সমস্যা তুলে ধরার চেষ্টা করছি। সেই লিডারশিপকে, আমার মাথার উপরে যে লিডারশিপ আছে, সেই লিডারশিপকে আমার বলার অধিকারটুকু দিতে হবে এবং সেই বলার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা ইনকোয়ারি করে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। না, আমি তোমার খুব বুথ লেভেলের মানুষের কথা, তোমার কথা অনুযায়ী বুথ লেভেলের যেসব যারা আছে, বুথ লেভেলের যারা কর্মী, তাদের কথা উচ্চ স্তর পর্যন্ত যাচ্ছে না, তাদের কথা কেউ শুনছে না। কিন্তু আমি যদি তোমাকে এই জায়গাতেই বলি, আমি যদি এটাতেই বলি যে শুধু বুথ লেভেলের কথা, যখন হেমন্ত বিশ্ব শর্মা তোমার আসামে ছিলেন, তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গেছেন, তার ইন্টারভিউ এর কথা বলছি আমি, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গেছেন, কথা বলতে গেছেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, তিনি তখন কুকুরকে বিস্কুট খাওয়াতে ব্যস্ত। কি পরিস্থিতি সেটা নিয়ে শোনা, তুমি বুথ লেভেলের কথা যাবে কোথায়? আপনি বাড়িতে যদি কুকুর থাকে, কুকুরকে বিস্কুট খাওয়াবেন, ন্যাচারাল। এটা তো তার সেই প্রভুর কাছে সেটাও, সেই কুকুরটাও আশা করে যে আমার খাবার টাইমে আমার খাবারটা দিচ্ছে। এই অপব্যাখ্যা না, না না, আমি তুমি আজকে রাহুল গান্ধী, শোনো আমার কথা হচ্ছে, আমার যেটা জানা সেটা হচ্ছে যে তুমি বলছো তোমাদের কথা বুথ লেভেলের কথা উপর থার পর্যন্ত যাচ্ছে না, তোমার উপর তলার যারা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে এত ক্ষয়, তারা নিজেরা নয়, তার নয়। আমার প্রভিন্সিয়াল স্ট্রাকচারে
আমি তো ডাইরেক্ট রাহুল গান্ধীকে জানাতে পারছি না, বা ডাইরেক্ট আমি মল্লিকার্জুন খাড়গেকে না। তার আমার সিস্টেম আছে, সিস্টেম তো ব্রেক করতে পারবো না। আজকে তুমি বলো আমায় যে ভারতবর্ষে একটা দল ক্ষমতায় আবার আসার জন্য বলছে 400 বা 400 পারের ব্যাপার নেই, আমার কথা হচ্ছে বলছে 400 পার। সেই জায়গায় একটা জোট ফরমেশন হলো, এটা একটা ইতিহাস কিন্তু, যে মাইনরিটি সরকার কম পার্সেন্টেজ অফ ভোট পেয়ে পরে সেই সরকারে থাকে, কারণ তাদের বিরোধী পক্ষ একটা জায়গায় বন্ধনে সেই বাঁধনটা নেই বলে। তাই কোথায় যাবে তুমি? নীতিশ কুমার, তিনি কনভেনার অফ দ্য ইন্ডি জোট, তার পরের দিন উনি চলে গেলেন বিজেপিতে। 5 বছরে ভাঙছে ঘটছে। তার টেনিয়ারটা দেখুন, কতবার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। 5 বছরে 2বার মুখ্যমন্ত্রী। এইখানে একটা আইন দরকার আছে আমার মনে হয়। আমি সাধারণ কংগ্রেস কর্মী, আমি ভারতবর্ষের মনে হয় এই একটা আইন দরকার আছে যে রাত্রে একরকম সকালে একরকম, আমি চলে গেলাম, আমি সুবিধাভোগী। এইসব দিকের জন্য আমরা আজকে সাপারার হচ্ছি। আমি বারবার, আমি তো চ্যানেলে, প্রত্যেক চ্যানেলে আমি খোলাখুলি বলেছি, আজকে আমাদের কাছে 1 হয়েও 0 হয়ে গেছি আমরা। আমি তোমাদের চ্যানেলে বারবার বসে বলেছি যে আমরা বলার চেষ্টা করেছিলাম যে যারাই দুঃসময়ে কংগ্রেসে আছে তারা হারুক, কিন্তু লড়াই করুক। কিন্তু তারা দেখলাম কি, যে দুর্গাপুরে আমরা দেখলাম খুব ঢেই করে নাচলাম বিধানসভা নির্বাচন। আমি তৎকালীন সভাপতি আর আজকের সভাপতি সেম মানুষ। আমি আসবো এই বিষয়ে আসবো, কিন্তু তোমার কাছে আর একটা বিষয় জানা। তোমরা এতক্ষণ বললে জোটের কথা বলছো, এবার আমি যদি তোমার কাছে এটা জানতে চাই যে অফিসিয়ালি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এবং তোমাদের কাছে কোনো রকম আমরা দেখো বলি, কথা হচ্ছে আমরা প্রথম থেকেই বলেছি পশ্চিম বাংলায় যেভাবে তৃণমূল তার ব্যবহার, খালি তাদের মোটো কংগ্রেসকে দুর্বল করো, কংগ্রেসকে শেষ করো, আর বিজেপির সঙ্গে ভিতরে ভিতরে একটা সখ্যতা, যেহেতু করাপশনের মধ্যে নিমজ্জিত যে দল, সেই জায়গায় আমি বারবার বলেছি যে জোটটাকে সুদূর প্রসারিত করতে গেলে একটা ছোট পথসভাতেও কিন্তু সেখানে 2টো ঝান্ডা থাকা দরকার আছে। আমি বারবার বলার চেষ্টা করেছি লিডারশিপকে যে জোটটা এমন ভাবে তৈরি হোক যেটা সোমেনবাবু থাকাকালীন শুরু করে গেছিলেন। আমাদের নেতা সোমেনবাবুকে আজকে আমি স্মরণ করছি, কারণে সেই সময় বামপন্থীদের সঙ্গে জোটটা কথা বলেছিলেন যে জায়গায় কংগ্রেস কর্মী পাওয়া যাচ্ছে না সেখানে আমার বামপন্থী বন্ধুরা সেখানে আমার কংগ্রেসের পতাকা বাঁধবে, এই দৃশ্যটা মানুষের কাছে প্রতিফলিত করতে। এখনো পর্যন্ত সঙ্গীহান যে সিপিএম আমাদের বিশ্বাস করছে তো, একদম আমার এই প্রশ্ন, কংগ্রেস আমরা সিপিএম কে বিশ্বাস করছি না। আমি তোমার কাছে জানতে চাই আজকে এই যে লোকসভা নির্বাচন, এইটাতেই আসি আমি তোমার কাছে। সেটা হচ্ছে যেটা আমার খুব এইটা একদম খুব প্রশ্নটা এই জায়গা থেকে, যে আমি যদি বলি আসানসোল, যদি বলি দুর্গাপুর বর্ধমান, যদি বলি যে পূর্ব বর্ধমান, সব কটাতেই দেখা যাচ্ছে যে প্রার্থী হয়েছে সে সিপিএম থেকে প্রার্থী। প্রথম কথা যে তুমি বিশ্বাসের কথাটা বললে, প্রথম কথা হচ্ছে যে বিশ্বাসঘাতকতার কাজ তো তোমরা অস্বীকার করতে পারবে যে তোমরা সিপিএম এর সঙ্গে করোনি। একটা নয়, 3টে জায়গায় তোমরা সিপিএম এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো বিধানসভা নির্বাচনে। আমি সেই জায়গায়, তোমরা বিষ্ণুপুর বাঁকুড়া বিধানসভা নির্বাচনে সিপিএম এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, তোমরা বিশ্বাসঘাতকতা করেছো দুর্গাপুর পশ্চিম বিধানসভার সঙ্গে, তোমরা বিশ্বাসঘাতকতা করেছো সাগরদিঘিতে। কোথায় বিশ্বাসঘাতকতা হয়নি কংগ্রেসের পক্ষ থেকে? বারবার পশ্চিম বিধানসভা নির্বাচনে একদম কংগ্রেসের প্রার্থী ছিল। আরে ভাই, আমি তো সে ওই জায়গায় সিপিএম এর দোষারোপ তো নয়, সিপিএম তো তোমাদের বিশ্বাস করেছিল। আজকে বিশ্বাস করেনি বলে তো তোমাদের কিছু মানুষ কংগ্রেসের, যেটা আমি প্রদেশ সভাপতিকে 1:1 বলেছিলাম যে আমি প্রার্থী দাবিদার নই, যে মানুষটি কংগ্রেসে থাকবে সেই মানুষটিকে দিন, আপনি বিশ্বনাথ পারিয়ালকে দেবেন না, চলে যাবে।
কিন্তু ওই যে বললাম যে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, সেইটাই তথাকথিত কিছু মানুষ সেই সময়, বর্তমান জেলা সভাপতি আছেন, তারও তিনি ক্যাডিট দেওয়ার জন্য তিনি ঝাঁপিয়ে চলে গিয়েছেন একজনকে নিয়ে আসার, তিনি বিপ্লবী, এখানকার নাকি রবিনহুড, তাকে নিয়ে আসা হলো, তিনি জিতবেন, ঠিক আছে, জিতবেন, ভালো, ঠিক আছে, ওকে। উনি তো কংগ্রেসেরই ফসল, উনি তো কর্পোরেশন নির্বাচনে কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, আরেকজন প্রয়াত হয়ে গেছেন, এমএলএ ছিলেন। এরা একটা যোগসাজশ করে যাতে আমাদের মধ্যে বা কংগ্রেসের মধ্যে কেউ যেন না পায়, তৃণমূল থেকে হায়ার করে নিয়ে এসে তাকে দিতে হবে। প্রদেশ সভাপতি শুনলেন না, সিপিএম ঢেলে সাজিয়ে দিল। আমি সিপিএম কে ক্রেডিট দিচ্ছি সেখানে, এবং সিপিএম এরও কিন্তু এই প্রার্থী সম্বন্ধে কিন্তু খুব দুর্বলতা ছিল। রথীনবাবু, ভজনবাবুরা খুব প্রিয় পাত্র, উনি, ওনাদেরও কিন্তু যোগ সাজস ছিল যে এটা প্রার্থী হোক, উপর মহলে বলা বলি হ্যান ত্যান, মাঝে ওই সিপিএম এর প্রার্থী দেওয়া, ভুল সিগনেচার করা। সিপিএম এর এই কাগজপত্রে ভুল টুল হয় না, আমি বলেছিলাম একজন প্রবীণ সিপিএম লিডারকে, বললাম এটা মাইনর মিস্টেক। বলে আপনাদের এই ভাষাটা আমাকে বলবেন না, আপনাদের মিস্টেক না, আপনাদের ইলেকশন এলে পরে একটা দপ্তর তৈরি হয় যে খালি ওই নমিনেশন পেপার তারা দেখে, তারা বোঝে, বুঝিল আমাদের মতন ডানপন্থী ব্যাপার নয়, যা হয় ঠিক আছে, যা হলো হলো, চল করে দেওয়ার, এইটা আপনাদের মুখে মানায় না। সেই সময় প্রার্থী চয়নে, আমি আবার বলছি, প্রার্থী চয়নে কতিপয় কংগ্রেস নেতৃত্ব এবং সিপিএম এর নেতৃত্ব, তারাও এই যোগ শাসনে প্রার্থী করেছিলেন, জিতেছিলেন, তারপর তিনি চলে যান। আমি বাড়িতে বসে বলেছিলাম প্রচারের দিনে, যখন আমি যেখানে থাকি গোপাল মাঠে, সেখানে যেদিন প্রচার হয় সেদিন আমার বাড়িতে উঠে বলুন তুই থাকবি না, জিতবি, ও সামনেই বলেছিল, তো চলে গেছে। আজকে আবার শুনি তাদের ইয়েরা বলে যে তৃণমূলের মধ্যেও নাকি এইসব চলছে। না, সেটা তো এটা তো তোমাদের মধ্যেও চলছে। না, আমাদের মধ্যে চলার ব্যাপারটা নয়, আমাদের তো সেই চলার ব্যাপার নয়। আমরা ইলেকশন এলে পরে, যেমন দেখুন, কোন রকম কোনো সার্কুলার নেই, টোটাল পূর্ব পশ্চিম আসানসোল সিপিএম প্রার্থী কখন ঘোষণা হলো, কংগ্রেসের কি ডিসিশন হলো। আমি প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি, অধুরা কার্যকরী কমিটিতে আছি প্রদেশ কংগ্রেসের, কোন রকম কোনো মেসেজ না, কিছু না। আবার দেখলাম সিপিএম এর প্রার্থী ঘোষণা হয়ে গেল। আবার অনেকেই এখানে প্রার্থী হওয়ার জন্য অন্যান্য স্বপ্ন দেখছিলেন, চাকরি ফাকরি ছুটি ফুটি নিয়ে আবার যদি কিছু করা যায়, এখানে কিছু যদি হারি যা হয়, কিছু লাভের ব্যাপার থাকে, সেই অঙ্কগুলো কষার ব্যাপার থাকে। তো আমরা বলেছিলাম যে না, ঠিক আছে, এখানে সিপিএম এর প্রার্থী দিয়েছে, যোগ্য প্রার্থী। আবার ওই ব্যাপারে আমি পরে আসছি। তো আমি দিল্লিতে থাকাকালে, দিল্লিতে একটু কাজ সূত্রে, পারিবারিক সূত্রে আমি গেছিলাম, সেখানে সিপিএম এর লিডারের ফোন পাই যে এই ব্যাপার, হ্যান তেন, আমরা ফিরে গিয়ে তারপরেই হবে। তারপর আর কোনো কন্ট্যাক্ট নেই। মনে হয় জেলা কংগ্রেস থেকে একটা সার্কুলার হয়ে গেছে, পর্যাপ্ত ধরনের কংগ্রেসের কর্মীরা নেমে এসো। আমরা আজকে মিটিং করে যেটা ঠিক করলাম যে সিপিএম এর প্রার্থী আসুক আর বা না আসুক, আমরা আগেও জোটের কথা বলছি, জোটের কথা যখন হচ্ছে, কংগ্রেস সমর্থিত যখন, প্রদেশ কংগ্রেসের সভাপতি সমর্থনের কথা বলে দিয়েছেন, পত্রপত্রিকা বা ইয়েতে যা দেখছি, যেভাবে দেখছি, কারণ মুর্শিদাবাদ বা ইয়েতে সেলিমবাবু মুর্শিদাবাদে গেছেন, উনি বহরমপুরে গেছেন, সেখানে যখন এই যে হচ্ছে, ওই চিত্র দেখেই ভাবছি এখানে আমাদের জোট হয়ে গেছে। তাই সিপিএম এর প্রার্থী এলো বা কথা বললো না বললো তা নয়, আজকে আমরা যখন দেখলাম যে প্রার্থীরও কোনো আসার কোনো ব্যাপার নেই, বা কোনো যোগাযোগ করার চেষ্টা হচ্ছে না, বা কি হবে, আমরা কি করব না করব, আমরা বসে ডিসিশন নিয়ে ফ্লেক্স অর্ডার দিলাম নিজেদের মধ্যে। না, এটা এইসব দিয়ে পরে আমাদের ছেলেদের তো কাজে নামাতে হবে। না, কিন্তু অন্য কথা বলছে, তুমি নাকি দিল্লি গেছিলে প্রার্থী হওয়ার জন্য। না, আবার পারিবারিক ব্যাপারে, আমার ছেলে নয়ডায় থাকে, এইসব নিন্দুকের ব্যাপার নেই। দলের অবস্থা খারাপ, দলকে সংগঠিত করতে হবে।
আরে ভাই নিন্দুকটা কে, তার কজন আছে, তা সেগুলো সে নিন্দুকগুলো একটা জায়গায় হোক না, তাইলেও তো ভোটটা বাড়ে। সেটাও তো তারা করতে পারছে না নিন্দুকেরা। কিন্তু তুমি আমার বক্তব্য সেখানে আমি বললাম যে ডিসিশন নিয়ে আমরা সমস্ত কিছু আমরা নিজেরা খরচা টর্চা করে, প্রার্থী আসুক বা না আসুক, যোগাযোগ করুক বা না করুক, আমরা দেওয়াল লিখন থেকে ফ্লেক্স থেকে আরম্ভ করে অলরেডি আমরা আজকে ডান করে দিয়েছি। না ঠিক আছে, আমার কথা হচ্ছে ঠিক আছে, ঠিক আমি এই যে তোমাদের মধ্যে যখন নিজেদের মধ্যে এখনো পর্যন্ত এখনো একটা দোলাচলের মধ্যে, না আমার দোলাচলের কিছু নেই, দোলাচলের কিছু নেই, আমার কথা প্রার্থী ঘোষণা হয়ে গেছে। তোমরা যে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, আমি বলি তোমরা দোলাচলের মধ্যে দিয়ে কি হচ্ছে তা হচ্ছে পাচ্ছি না একদম। এবার আমি যে তোমরা যে কংগ্রেস, তুমি প্রথম কথা হচ্ছে যে বড় যারা বড় দল হয়ে গেছে বা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গের যেসব বড় দলগুলো এই মুহূর্তে রয়েছে, যেমন আঞ্চলিক দল হলো তৃণমূল কংগ্রেস, একটা বড় পরিবার হয়ে আছে, তার মধ্যে গোষ্ঠী কন্দলের ব্যাপারটা থাকতেই পারে। তোমাদের মধ্যে শুধু দুর্গাপুরে তোমাদের মধ্যেও কেন গোষ্ঠী কন্দল কি আছে? তোমাদের তো কোনো কিছু কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। যেমন আমি বলেছিলাম যে যদি কংগ্রেসকে এখানে দেয়, জেলা সভাপতিকে আমি প্রস্তাব দিচ্ছি যে জেলা সভাপতি প্রার্থী করে আমরা নেমে পড়ব। একদম বাস্তব কথা বলছি। যখন বিধানসভায় দাঁড়িয়েছে, অদিতদা অলরেডি দীক্ষা করেছে, জেলা সভাপতি যে থাকবে সেই প্রার্থী। আমরা একদম দারুণ সিদ্ধান্ত। কারণ আমি বলেছি যে আমার দেখা আনন্দ গোপাল মুখোপাধ্যায়ের পরে যোগ্য প্রার্থী যদি কেউ থাকে, যদি তুল্যমূল্য বিচার করা হয়, পরিস্থিতির জন্য হেরে গেছেন, আনন্দবাবুর পরে যোগ্য প্রার্থী হলে আমার জেলা সভাপতি। আমি বলেছিলাম যদি সিপিএম এই জায়গাটা ছাড়ে, তাহলে দুর্গাপুর বর্ধমান তাকে দিয়ে করে আমরা নামবো। এটা কেমন যেন কেমন যেন এখনো বলছি ঝালমুড়ির মতো হয়ে গেল। আমি বলি ওই বাবুল সুপ্রিয়তে হয় না। আমাকে একটা যেটা সেটা হচ্ছে যে মানে বেশিরভাগ দুর্গাপুরের কংগ্রেস কর্মীরা সবাই বেশি এই অঞ্চলে কংগ্রেস কর্মীরা জানে যে একটা দূরত্বের জায়গা কিন্তু তোমাদের আছে। না আমি শেষ করি, দূরত্ব সেটাই তো জানার আমাদের নেই। মানে আমি প্রার্থীপদ চেয়েছি, কোন জায়গায় কেউ বলতে পারবে যে আমি তা দাবিদার? বিধানসভায় আমি দাবিদার ছিলাম না, কিন্তু যোগ্য প্রার্থী দিয়েছি আমি স্বীকার করি। না আমি আমার ওইটা নয়, তুমি যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থীর কথাটা হচ্ছে না। আমার কথা যেটা সেটা হচ্ছে যে এই যে ধরো তুমি বলো বাইরে থেকে কিন্তু উচিত নয় তোমার প্রদেশের সভাপতি এইগুলোকে মিটিং নেওয়া। ওই তো বললাম যে আমার দুর্ভাগ্য বলি, আমি রাজ্য কমিটিতে থাকা সত্ত্বেও একটা মিটিং করার সময় হয়নি প্রদেশ সভাপতি। কিন্তু আমি ভগবানের কাছে করছি যে কংগ্রেসের মুখ রাখার জন্য প্রদেশ সভাপতিকে জিততে হবে, ঠিক আছে? বহু শক্তি তাকে করার চিন্তা ভাবনা করছেন, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা ভগবানকে ডাকছি যে প্রদেশ সভাপতি মোদি মমতা তার বিরুদ্ধে দাঁড়ালেও ইরফান পাঠান তো দূরের কথা, কোনো শক্তি নেই আমাদের প্রদেশ সভাপতিকে হারিয়ে দিতে পারে। তাই আমরা মনে করছি যে জোটই হয়েছে আমাদের এখানে পশ্চিমবাংলায়, সেখানে আমরা মনে হয় 8 পর্যন্ত এগোতে পারবো। আমি তোমাকে একদম মানে তুমি একজন কংগ্রেস কর্মী, দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে আছো। তুমি যে এবার প্রথমে বললে যে দল বদলুদের কথা বললে, তুমি দল বদলুদের তালিকায় নেই আর কি, প্রথম থেকে কংগ্রেসটা করে আসছো। আমার তোমার কাছে এটা জানার সেটা হচ্ছে এই যে যেভাবে মানে এই যে ধরো ইন্ডিয়া জোটের মানে প্রথমে ইন্ডিয়া জোট, তারপরে সেটা ইন্ডি জোট হয়ে গেল, পাটনা, মুম্বাই, দিল্লি যেভাবে ঘুরছে আর কি, তাতে যে কংগ্রেসের যে ভূমিকাটা ছিল, সেই ভূমিকা কি সত্যি একজন মানে বড় অভিভাবক হিসাবে মানে সংগঠনের একটা মূল জায়গায় দাঁড়িয়ে পড়ে একজন অ্যাজ এ গার্জিয়ান হিসাবে, সত্যি কি কংগ্রেস তার ভূমিকা পালন করতে পেরেছে এই জোট ধর্মের জন্য? এই যে জোট তোমাদের ইন্ডি জোট সঠিকভাবে এখনো পর্যন্ত তোমাদের ভুল আছে, এখনো পর্যন্ত বিহার তোমরা ঠিক আমি বলছি সত্যি ভুল আছে। কারণ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে আছে, মিটিং এ দেখতে পাচ্ছি একই মঞ্চে রয়েছে, আবার পশ্চিমবাংলা আমরা তার বিরুদ্ধে লড়ছি। কোথায় যাব? সে তো তোমার শুধু পশ্চিমবঙ্গে কেন হবে, কেরলে তো তোমরা মারামারি করছো দুজনের সঙ্গে, সেটা বলছি।
তাহলে কোথায় আমরা এখানে সাকসেসটা তো আনতে পারছি না? তাহলে আমাদের মতো সাধারণ কর্মীরা আমরা কি দেখছি? আজকে দুর্গাপুর বর্ধমান ক্ষেত্রে এই সিটটা যে প্রার্থী এসছেন এখানে, সিপিএম প্রার্থী, নির্দ্বিধায় বলছে, আমি সেদিন বাড়িতে খেতে খেতে ভাইয়ের সঙ্গে কথা বললো, এই যাবৎকালীন এত ভালো প্রার্থী, তৃণমূল বলুন, বিজেপি বলুন, কোন দলের কোন দিকে ওজন করবে, শিক্ষা দীক্ষা জ্ঞান কোন দিকে? সুকৃতি বাবুর যেভাবে তার পরিধি, সেই পরিধির ধারে কাছে দিলীপ বাবু বা কীর্তি আজারা কোনোভাবে আসতে পারছেন না। কিন্তু এটা মানুষের কাছে আমরা পৌঁছাবো যদি নির্বাচন ঠিক হয়। মানুষ যদি সত্যিকারের প্রার্থী যদি খোঁজ করে যে পার্লামেন্টে কাকে পাঠাবো, ওই ত্রিশূল নিয়ে একটা লাঠি নিয়ে ওং বাং বলে যাচ্ছেন। কীর্তি আজাদ তিনি এক সময় ক্রিকেট খেলেছেন, বিষয় ইয়েতে ছিলেন, ঠিক আছে, ওনাকে বসিয়ে তাদের যুবরাজ বলছে যে আরে বাংলা বোঝে না, অমুক বোঝে না, বাংলা কি তাকে বসেই বক্তব্য রাখছেন, দেখেছেন বোধহয়। সেই সব প্রার্থীর ক্ষেত্রে থেকে পার্লামেন্টে আমার মনে হয় আমাদের কি রইল না রইল, প্রার্থী আমাদের সঙ্গে যোগাযোগ করলেন বা বামপন্থী লিডাররা আমাদের কাজে লাগাতে পারলেন না, সেটার ব্যাপার নয়। আমি চ্যানেলের মাধ্যমে বলছি, আমাদের যেটুকু ক্ষমতা আছে আমরা একটা আবেদন করব যে এই যে যোগ্য প্রার্থী যিনি এসছেন, প্রাক্তন প্রফেসর অধ্যাপনা করেছেন, এই মানুষকে, যোগ্য প্রার্থীকে পার্লামেন্টে পাঠানো দরকার আছে, যা ভারতবর্ষের ভূমিকা। ওই জায়গায় কিন্তু এই বেহাল্লাপনা করার লোক না। আমি ব্যক্তি কংগ্রেস নেতা তরুণ রায়কে নয়, ব্যক্তি তরুণ রায়কে জিজ্ঞাসা করছি, আপনি যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকতেন, আপনি শুধু কংগ্রেসী হয়ে আপনি কি ভোটটা এই নির্বাচনে নিজের দলের প্রার্থী যদি থাকতো, এখানে কংগ্রেসের যদি প্রার্থী থাকতো, আপনি কি সুকৃতি ঘোষালকে ভোটটা দিতেন? আমার আইডিওলজির কথা আরে আবার জোটের আবার আমাকে ইয়ে করা গেল। আমার যদি প্রার্থী থাকতো তাহলে আমি প্রার্থীকে দিত, আমার জোট প্রার্থী তো না। আমি কথা বলছি, আমি তো জোট প্রার্থীর কথা বলছি না। আমি যদি তুমি এখানে, আমার এটা প্রশ্ন যে যদি কংগ্রেসের এখানে প্রার্থী থাকতো, সেই জায়গায় তুমি যেভাবে বলছো, তোমার কথা অনুযায়ী যেভাবে তুমি তার ব্যাখ্যা করছো, তার শিক্ষাগত জায়গা থেকে আরম্ভ করে তার সমস্ত দিকটা যেভাবে তুলে ধরছো, সেই অনুযায়ী আমি বলছি যে তুমি কি সত্যি করেই তার সেই চিন্তা ভাবনা করে তাকে ভোট দিতে, না অন্য কোনো প্রার্থী থাকলে সেটা আলাদা। এখন আমার প্রার্থী, আমরা সমর্থন দিচ্ছি মানে তো আমার প্রার্থী। আমি তুমি এক কথায় উত্তরটা দিচ্ছ না আমাকে। আমি এক কথাই দিচ্ছি। এখন তো আমার আমি বলছি, এখন না, আমি বলছি ব্যক্তি তরুণ রায়, কংগ্রেসের সাধারণ কর্মী তরুণ রায়কে, আমি কংগ্রেস নেতা, সাধারণ কর্মী, তুমি কি ভোটটা দিতে? না, সাধারণ কর্মী হলে আমাকে বিবেচনা করতে হতো। আমি যদি কংগ্রেসী না হতাম তাহলে আমি তুল্য মূল্য বিচার করতাম যে কোন মানুষটিকে পাঠানো দরকার আছে, আমার ভোটিং অথরিটিটা কার পক্ষে যাবে, আমাকে চিন্তা ভাবনা করতে হতো। কিন্তু আমি আইডিওলজির কথা যদি দিয়ে আসি, এখন এই মুহূর্তে আমার প্রার্থী সুকৃতি ঘোষাল, জোট কিন্তু কংগ্রেস সমর্থন দিয়েছে না, একদম জোট। সেই সব জায়গাতেই দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে সিপিএম এর জায়গা থেকে আমরা বিধানসভা নির্বাচনের সময়তেও দেখেছিলাম, সিপিএম যেভাবে তাদের ভোট উজাড় করে দিয়েছিল মানে কংগ্রেস প্রার্থীকে, হিসাব যদি বলে, যদি তুমি একদম টোটাল হিসাবটা দেখতে যাও ভোট পোলিং এর, সিপিএম যেভাবে কংগ্রেস প্রার্থীকে ভোট জেতানোর জন্য ভোট দিয়েছিল, কংগ্রেসীরা কিন্তু সেইভাবে ভোটটা কংগ্রেস প্রার্থীকে দেয়নি। তোমার কথার অনুযায়ী বলি, দেবেশবাবু যখন দাঁড়ালেন সেইভাবে কি সেই এটাই জানার তোমাদের কাছে, এটাই তো তোমাদের কাছে জানার, এটা দেবেশবাবুকে চ্যানেলে জিজ্ঞেস করবে তোমাদের কাছে জানার যে সেই সময় বিশ্বনাথ পাটিলের সময় যে ইফেক্ট সিপিএম দিয়েছিল সেটা হলো না কেন জানি না, বলতে পারছি না, সেটা আমার বোধগম্য হয়নি। সেই জিনিসটা আমরা, জোট ধর্ম যদি হয় তাহলে দুপক্ষ তো একই সমান তালে এগিয়ে আসবে 100%। হ্যাঁ, তাহলে সেটা জোট ধর্ম কোথায় হচ্ছে? এখানে জোট ধর্ম তোমরা হাতে হাত রেখে সবাই মিলে শপথ নিচ্ছ, ছবি তোলাচ্ছ, ফিশ ফ্রাই খাচ্ছ, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খেতে অসুবিধা নেই, দাঁড়াতে অসুবিধা নেই, ছবি তোলাতে অসুবিধা নেই, সেলফি নিতে অসুবিধা নেই, কিন্তু বাইনাডে গিয়ে পরে তোমরা দুজনের উপরে আঙ্গুল তুলছো, হাতাহাতি করছো। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ঠিক তোমরা এখানে এসে জোট করছো, এটা কেন?
নেই কেন? জোট যদি হয়, জোট ধর্ম যদি পালন করার জায়গা থাকে, তাহলে কেন বায়নাড নয়? জোট ধর্ম তো, কেন বাংলা নয়? জোট ধর্ম তো পালন করছি আমরা। না না, বাংলায় আমি বলছি, বাংলায় তৃণমূলের সঙ্গে তোমাদের জোট তো ইন্ডি জোটের, সে তো ইন্ডি জোটের মধ্যে আছে। না না, এই জায়গাটা তো আমি প্রথমেই বললাম। না আমার যেটা জানা, না না, তাহলে জোট ধর্ম কোথায়? তাহলে তো জোট এখানে নেই। ওভারঅল জোটের জায়গাটা কোথায়? না, এখানে বামপন্থীদের সঙ্গে জোট। তোমরা যে পরে বামপন্থীদের সঙ্গে সিট অ্যারেঞ্জ হয়েছে। কোথায় হয়েছে? বামপন্থীদের সঙ্গে হয়েছে। বামপন্থীদের সঙ্গে হলে তো তোমার বায়নাডও হতো। না 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 না, কেন? তো বামপন্থী মানে কি? তুমি ওখানে ওরা শক্তি, আর এইবারে কটা কে ছাড়বে, সিট শেয়ারিং কিভাবে হবে, সেটা হচ্ছে, সেগুলো মিটে যাবে, সেগুলো মিটে যাবে। আর কোথায় মিটবে? বায়নাড তোমরা সিট তুলে নিতে পারবে? রাহুল গান্ধী বায়নাড থেকে উঠে আসতে পারবে? না না না, আমার জানার, আমি জানতে চাই। সেটা সর্বভারতীয় দল, তারা নেতৃত্ব, তারা আলোচনা করে, আমরা যখন জোট নিয়ে আলোচনা করব, আমার কথা হচ্ছে ভাই, আমার যতটা ফোকাস, আমি যেটা বলতে পারবো, আমি তো বলতে পারবো না যে রাহুল গান্ধী ওখান থেকে তুলে নিন, সে পর্যায়ে নয় তো, এই ডিসিশনটা নিতে পারবো না। আমি কংগ্রেসের, আমি আইডিওলজি বিশ্বাসী। পশ্চিমবাংলায় আমাদের কাছে ডাইরেক্টিভ আসুক না আসুক, একটা ছবি তৈরি হয়েছে, যেটা আমি বলতে চেয়েছিলাম যে এই জোটটাকে একদম আগে থেকে, যেহেতু পথসভা থেকে আরম্ভ করে যদি এই জোটের বন্ডিংটা তৈরি হয়, তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট হতো। সেটা শোনেনি, ঠিক আছে, প্রার্থী হয়ে গেছে শিখে। এবারে বললাম তো যে প্রার্থী আমাদেরকে বলুক বা নেতৃত্বরা বসে মিটিং করুক না করুক, দল যখন ঠিক করে দিয়েছে যেখানে জোট, আমরা সুকৃতি ঘোষালের সমর্থনে আমরা কাজ করব। আমি একটু অন্য বিষয়ে আসি তোমার কাছে। সেটা হচ্ছে যে 2022 সালে দুর্গাপুর পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল, 2024-এর এপ্রিল মাঝামাঝি। এখনো পর্যন্ত দুর্গাপুর পৌরসভার নির্বাচন করা গেল না বা করা হলো না। এক। দ্বিতীয় নম্বর জায়গা যেটা, সেটা হচ্ছে যে 5 জন যারা গোটা দুর্গাপুরের দায়িত্ব নিয়ে বসে আছে। হারাধনের কি 5টি ছেলে? আমি জানতে, আমার এটা প্রশ্ন, আমি এটার উত্তর তোমরা দিতে পারবে, তোমরা রাজনৈতিক ব্যক্তিত্ব। আমাদের কাজ প্রশ্ন করা এবং সেই প্রশ্নের সঠিক উত্তর মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। যেটা মানুষের প্রশ্ন, আমাদের প্রশ্ন নয়, এটা মানুষের প্রশ্ন, মানুষের মধ্যস্থতাকারী হিসাবে আমরা করছি। কারণ সবার পক্ষে তোমাদের কাছে যে পরে পৌঁছে প্রশ্ন করার জায়গা নেই। আমাদের জায়গা যেটা, সেটা হচ্ছে প্রশ্নের জায়গা, যে তোমরা এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো রকম বড় কোনো আন্দোলনের জায়গা না, তোমরা গেলে না বামপন্থীরা গেল। এটা কি একদম তোমাদের? আমি বলি, আমি আমারটা শেষ করে নিই, তারপর তোমারটা তো শুনবই। আমার কথা হচ্ছে যে তোমাদের এই যে ভূমিকাটা, তোমাদের মানে যারা এই মুহূর্তে বিরোধীদের ভূমিকায় জায়গায় আছো, তোমরা যখনই বলা হচ্ছে তোমরা অন্য 2000 নির্বাচনের কথা তুলছো, সেই সময় এই হয়েছিল ওই হয়েছিল, একদম প্রতিবাদ সেই সময় তোমরা করতে পারোনি, সেটাও আলাদা বিষয়। কেন করনি না করনি ওটা অন্য বিষয়। আমার কথা হচ্ছে তারপরে এই যে ধরো 5টা বছর পেরোনোর পরও আরো 2 বছর প্লাস হতে চললো, তোমাদের কোনো ভূমিকা নেই। তোমাদের দুর্গাপুরের মানুষের কথা ভাবছো না। তোমরা বড় বড় সব জায়গাতে বড় বড় ভাষণ দিচ্ছ, বড় বড় কথা বলছো, লোকসভা নিয়ে আলোচনা করছো, ক্যান্ডিডেট নিয়ে আলোচনা করছো, কিন্তু দুর্গাপুরের সাধারণ মানুষ, একটা মানুষকে কাজ করতে গেলে এই মুহূর্তে কাউন্সিলররা সবাই বাড়িতে বসে আছে, এক্স কাউন্সিলর, আমার সঙ্গে তো অনেক এক্স কাউন্সিলরের কথা হচ্ছে, বলছে কিচ্ছু করার নেই। একটা কাগজ, একটা সার্টিফিকেট নিতে গেলে তাকে ডিএমসি পর্যন্ত ছুটে আসতে হচ্ছে, আর না হলে এই 5 জন কোথায় কখন থাকবে তাদের আশায় বসে থাকতে হচ্ছে। এটা কেন? এটা কেন হবে? খুব ভালো প্রশ্ন। ব্যর্থতা তো আমাদের আছেই, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে করাচ্ছে না, করতে পারছে না, নির্বাচনে এরা যেতে পারবে না। এক হচ্ছে আমরা দোষারোপ করছি না, যারা সেই সময় পুলিশকে নিয়ে বা বোমে নির্বাচন হয়েছে, সেই সময় যারা শাসক দলের দায়িত্বে ছিলেন, কেউ উন্নত গেছেন, কোন অন্য দলে গেছেন, তারাই কনফেস করছেন কিন্তু যে আমরা অপরাধী দুর্গাপুরের মানুষের কাছে। তারা সেই স্মেলটা পেয়ে গেছে যে দুর্গাপুরের মানুষ, ইভেন তৃণমূলের সমর্থক যারা, তারাও কিন্তু ভালো চোখে নেয়নি। তারা শাসক দলের সমর্থন হলেও, মমতা ব্যানার্জিকে ভালোবাসলেও, দুর্গাপুরের এই
সংস্কৃতিটাকে নষ্ট করা, রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করার এই দায়িত্ব তৃণমূলকে কে দিয়েছিল? তাই আজকে ওই 5 জনের মধ্যেই চলছে। দুর্গাপুরের মানুষ বুঝতে পারছে, কারণ লোকসভা নির্বাচন এখন আর ওটা নিষ্প্রভ হয়ে গেছে। এখন ওই 5 জনই এখন চালিয়ে যাবে। একটা টাইমে আসবে, এই 24-এর নিঘণ্টটা পেরিয়ে যাক, তারপরে মানুষ কিন্তু একটা রাস্তায় নেমে পড়বে কিন্তু এই কর্পোরেশনের। কারণ মানুষের চাহিদা, মানুষের সার্বিক চাহিদা যেটা, লোকসভায় পার্লামেন্টে আইন প্রণয়ন হবে, বিধানসভায় আইন প্রণয়ন হবে, ওটা পরের ব্যাপার। কিন্তু কর্পোরেশন, অমুক জায়গায় ডেঙ্গুটা বাড়ছে, কর্পোরেশনের ভূমিকা। অমুক জায়গায় এই হচ্ছে, ড্রেনেজ সিস্টেমটা ভেঙে পড়েছে, এই জায়গায় সয়েজ সিস্টেমটা ভেঙে পড়েছে। মানুষের প্রথম দরকার কর্পোরেশন। গ্রামের মানুষের যেমন পঞ্চায়েত, তেমনি নগরপালিকা। সেই জায়গাটা ভেঙে পড়েছে টোটাল। আপনি মানুষটা দেখুন, একটা মানুষ আঁকতে যান, যদি পা না আঁকেন বা হাত না আঁকেন সেটা প্রতিবন্ধী হয়। এই মানুষের মাথাটা ভেঙে গেছে উপরে। মাথাটা যদি মানুষের ঠিকমতো না দাঁড়ায়, তাহলে দেখবেন মানুষটা কাজ করতে পারে না। এই পৌরসভাটার এই অবস্থা হয়ে গেছে। তাই এরা ভোটে যেতে ভয় পাচ্ছে, এরা এমনি মারা গেছে। যদি পরিষ্কার নির্বাচন হয়, আমরা একটা টেন্টে সবাই বসে থাকবো, মানুষ ভোট দেবে, এদিকে কেউ মানে পাতে দেওয়া যাবে এই লোকগুলোর? এই লোকগুলো নিয়ে আলোচনা করাটাই নির্ভুল। চলে আসছে, কারা সামনে চলে এলো? আপনি কান পাতুন প্রশাসনিক লেভেলে যান, বহু প্রশাসনিক লেভেলে আমার উপরে কথা হয়, কারা যায়, কারা কথা বলতে যাচ্ছে, কারা রাজনীতিতে তারা ইয়ে করছে, কর্পোরেশনের নির্ণয় করছে। অবাক কাণ্ড। তাই সিচুয়েশন বদলাবে, পরিবর্তনশীল পরিবর্তন হবে। আমরা পরিবর্তন সবকিছুতে পরিবর্তন ঘটাই। পরিবর্তন মানুষ যেদিন দেখবে সেদিন খুব দুর্বল হবে। না, দায়বদ্ধতা, তোমাদেরও তো একটা দায়বদ্ধতার জায়গা আছে। সেই দায়বদ্ধতা কোথায়? দায়বদ্ধতা হচ্ছে কোথায়? আমি তো রাজনৈতিক নেতৃত্ব তোমরা তোমাদের মতন করে কথা বলবে, কিন্তু আমরা বলছি রাস্তায় নেমে আন্দোলন করনি তোমরা। রাস্তায় কর্পোরেশন নিয়ে বামপন্থী বন্ধুরাও বলুন, আমরাও বলুন, যে একবারেই কিছু হয়নি তা নয়। এই লোকসভা নির্বাচনের পরে কর্পোরেশন নিয়ে মানুষ পাশে এসে দাঁড়াবে কংগ্রেস এবং বামপন্থীদের এই আন্দোলনে। বাধ্য হবে এই কর্পোরেশন নির্বাচন করতে, এটা বলে লিখে রাখো। আচ্ছা, আমাকে বলো তুমি, এই যে দুর্গাপুরের মানে একদম এক কথায় তুমি যদি মানে একদম দুর্গাপুরের মানুষ, দুর্গাপুরের বর্ণের পাঠ, দুর্গাপুরের একদম যদি মানে মাটির লোক তুমি, আমাকে বলো যে কোন জায়গায় দুর্গাপুর, আজকের যে দুর্গাপুর আমরা আজ থেকে 10 বছর আগে যে দুর্গাপুরকে দেখেছি আর আজকের দুর্গাপুর, দুটো দুর্গাপুরের মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য। আজ তোমার কি মনে হয় না যে দুর্গাপুরটা কেমন যেন একটা অভিভাবকহীন দুর্গাপুরের ভূমিকা পালন করছে? 100 বার। দুর্গাপুরের মানুষ সারা পশ্চিমবাংলা নেতৃত্ব দিচ্ছে, ভারতবর্ষের নেতৃত্ব দিচ্ছে। আজকে সেই দুর্গাপুরে একটা নেতা নেই যে তার ডিসিশনের উপর দিয়ে দুর্গাপুরের তার রূপরেখাটা নতুনভাবে তৈরি হবে। শিল্প কেমন চলবে, শিক্ষা ব্যবস্থার কি আছে, সবকিছু, ছাত্ররা কেমন আছে, মহিলারা কেমন আছে, সমস্ত কিছু। সেই ডিসিশন নেবার লোক আছে কি? নেই। খালি পাওয়ারের দিকে দৌড়াও। অমুক দাদার পাওয়ার চলে এসছে, সেই দাদার দিকে চলো, করে কিছু খাই, চলো করে দেখাই, বলে না, চলো করে কিছু খাই, এই তো তার স্লোগান। অমুক দাদার ক্ষমতা এসছে, অমুক দাদার দিকে চলো, অন্য দাদারা তখন আমার ঘরে। এই কালচার আমরা দুর্গাপুরের ইতিহাস, বিধানচন্দ্র রায়, আনন্দগোপাল মুখোপাধ্যায়, লাবণ্য গোপাল ঘটক এটা ডিসিশন নেয়নি। লাবণ্যবাবুকে জিততে হয়েছে, একবার দাঁড়িয়েছে, হেরে গেছিলেন, কিন্তু দুর্গাপুরের মধ্যে কসান ছিল তো, কামান্ড ছিল তো। এই লিডারশিপ কোথায়? তুমি তাহলে বাইরে থেকে এসে পরে দুর্গাপুরের লোককে চালনা করছে।
আর বলিহারি যায় ভাই সেই সব ধরনের ইয়ে কর্মী সমর্থকদের। তারাই তো ক্ষমতা, তাদের কাছেই তো ক্ষমতা, তারা কিভাবে ডিলেট হচ্ছে। তার মানে উদ্দেশ্য হচ্ছে ধান্দা। ওই তো বললো চলো কিছু করে খাই, দাদা ক্ষমতা এসছে চলো দাদার নামে জিন্দাবাদ দিই। সবাইকে রোজগার করতে হবে, কিন্তু তোমার সার্বিকভাবে চিন্তা ভাবনা করা হলো কি করে। আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নিয়ে বামপন্থীরা পাওয়ারে ছিলেন, তাহলে এই জিনিস তো শোনা যায়নি। শ্রমিক সংগঠন নিয়ে কিভাবে কোথায় কিভাবে থাকবেন, কি রোটেশনে যাবে, কারা কাজ করবে, তাদের থেকে কিভাবে সব চলে এসছে। তো কোনোরকম কোনো ইয়ে ছিল না। আমি 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 বামপন্থীদের ওকালতি করছি না বসে। না, আমি তো ভাবলাম তুমি এই জোট ধর্ম পালন করছো, সুন্দর সুন্দর কথা বলছো। জোট ধর্মের তো কথা বলতে হবে, কিন্তু আমি ওকালতি করছি না। কিন্তু কথা হচ্ছে যে আজকে দুর্গাপুরের একজন ভূমিপুত্র হিসেবে, দুর্গাপুরে আমার জন্ম, দুর্গাপুর আজকে স্টিলকে কেন্দ্র করে দুর্গাপুর, সেই স্টিলের অবস্থা কি? যে স্টিলে একসময় নেতৃত্ব দিয়েছেন আনন্দবাবু, লাবণ্যবাবুরা, বামপন্থী বন্ধুরা ছিলেন, তারা নেতৃত্ব দিয়েছেন। আজকে কারা নেতৃত্ব দিচ্ছে, কারা, তাদের কি ব্যাকবোন? আমাকে একটা জিনিস বলো, তুমি যখন দুর্গাপুরের নেতৃত্বের কথা বলছিলে, তুমি লাবণ্য ঘটক, আনন্দগোপাল লাবণ্য ঘটকের পরে এসে থেমে গেলেন, তারপরে কি দুর্গাপুর ধরার মতন কোন নেতৃত্বের যোগ্য জায়গা ছিল না? ছিল। তাদের পরে আমরা তাদেরই সব বংশধর থেকে তো এসছে, কন্টিনিউশন কোথায়? আবার আরেকটা জিনিস, মানে এটা প্রায় ইয়ে শোনা যায় আর কি, সেটা হচ্ছে যে মানে এটাকে অন্যভাবে নিও না, মানে আমার এটা জানতে ইচ্ছা করছে যে দুর্গাপুরের রাজনীতিটা যদি দেখা যায়, সেটা হচ্ছে যে ভিড়িঙ্গি থেকে শুরু গোপাল মাঠে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। আমার যেটা আমি তোমার কাছে যেটা জানতে চাইছি, যে ভিড়িঙ্গি থেকে শুরু গোপাল মাঠে গিয়ে শেষ হয়ে গেছে, এবং এই জন্য আর কোনো জায়গা থেকে কোনো কাউকে আর কি নেতৃত্বের জায়গায় কেউ কোনো দিন হাতে ধরে নিয়ে যেতে চায় না, যে নেতৃত্ব হাতে ধরে কেউ হয় না। না, একদম, যে এই লোকটা, দেখো আমি তোমাকে একটা জায়গা বলি, যদি নেতৃত্ব হাতে ধরে হয় না, কিন্তু প্রত্যেকের একটা জায়গা থাকে যাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে হয়। তরুণ রায় লাবণ্য ঘটককে দেখেছে, তরুণ রায় আনন্দগোপাল মুখোপাধ্যায়কে দেখেছে একটা রাস্তায় হাঁটার জায়গাটা দেখেছে, সেই রাস্তায় হাঁটছে। কিন্তু দুর্গাপুরের আরো যারা আছে তারা কাকে থেকে হাঁটবে, সেই জায়গাটাই তো নেই তাদের কাছে। না, ওই যে বললেন যে সাময়িক পাড়া, এমন একটা ইয়ে, বহুকাল পরে ডানপন্থীরা, কংগ্রেস ভেঙে তৈরি হলো, সেই দল ক্ষমতায় এলো, এবার ক্ষমতায় আসীন হওয়ার বহু দশক ধরে ক্ষমতায় না থাকা সেই জায়গায় কিছু মানুষ, যারা রাজনীতি না করা মানুষ, কিছু ঢুকে গেল ক্ষমতার লোকে, হঠাৎ স্টার বনে যাওয়া, এত প্রচারের আলোয় আসা, তারা যে কাজটা করা দরকার ছিল সেই কাজটা না করে তার নিজের দিকটা দেখার সময় পেরিয়ে গেল। আখেরে দুর্গাপুর সম্বন্ধে যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা করার সময় তেনারা পেলেন না। আচ্ছা, আমাকে যদি তোমাকে আমরা জানতে চাই যে দুর্গাপুর শিল্পাঞ্চল, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালো স্টিল প্ল্যান্ট, আরো যেসব শিল্প মানে ফ্যাক্টরিগুলো এই দুর্গাপুরের মধ্যে রয়েছে, এই দুর্গাপুর শিল্পাঞ্চল বেশিরভাগ ক্ষেত্রেই মানে একদম এক কথায় বলতে গেলে যারা শিল্পের মানে শিল্পাঞ্চলে যেসব শ্রমিক সংগঠনগুলো, সেই শ্রমিক সংগঠনগুলোর কি ভূমিকা রয়েছে? তোমার কি মনে হচ্ছে যে দুর্গাপুরের যে এই আজকের এই পরিস্থিতি, কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে কারখানাগুলো খোলা আছে সেগুলোর অবস্থা প্রায় একদম মানে দৈন্য দশার মধ্যে দিয়ে যাচ্ছে? দেখো, বলি কথা হচ্ছে, শিল্প শহরে শ্রমিক সংগঠনগুলো শক্তিশালী না হলে, তাদের ভূমিকা যদি উপযুক্ত সময়োচিত না হয়, তাহলে সেই জায়গায় পতন অবসম্ভাবিক। তাই হচ্ছে দুর্গাপুর। মানে তুমি কি বলতে চাইছো যে এই যে শ্রমিক সংগঠনের নেতা যারা দায়িত্ব নিয়ে আছে, তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য, কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বিশেষ করে বিভিন্ন শিল্পাঞ্চলে, শুধু দুর্গাপুর বলে ভুল হবে, বিভিন্ন শিল্পাঞ্চলে যে কোনো দলেরই আর কি যেটা আদি আর কি, যেমন ধরো তোমাদের কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস,
এই মাদার যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে সবাই ট্রেডের পেছনে ছোটে, শ্রমিক সংগঠনের পেছনে তো ছোটে। বলছি যে আমি ক্ষমতায় এসেছি, আমি সেদিন কিছু লোককে জিজ্ঞাসা করছিলাম, আমি বলছিলাম যদি আমাদের যেমন দুর্গার পালি আসে, আমি আমার পালি এসছে, আমি সব্যসাচীকে নিমন্ত্রণ করবো। আমি কত সেই জিজ্ঞাসা করছিলাম, আরে পালা বদল হলো, তোদের তো পালি চলছে এখন। না দাদা, কোনো কিছুই হচ্ছে নাই। তার মানে আমরা কখনো ভেবেছি যে ওই টাইমে আমরা কারখানায় গিয়ে শ্রমিক সংগঠনে মাথা গলাবো? এখনো চিন্তা ভাবনা করি না। যারা ওখানে শ্রমিক সংগঠনটা বোঝে তারা করবে ওখানে, তাই তো? এইখানে দেখি প্রথমে বলছে গেটের দিকে দৌড়াচ্ছে, যে ওইখানে যদি ওই কমিটিতে স্থান পাওয়া যায় তাহলে কিন্তু কিছু একটা করে বসতে পারবে। ছেলে আমার লায়ক হয়ে গিয়েছে, বুঝলে? সেই এখন এই চলছে টাগো পার্ক। টি-20টা কি, তার ভূমিকা কি থাকবে, তাদের ভূমিকাটা এই নেই বলে যারা টি-20টা বোঝে না তার সংখ্যা বেশি হয়ে গেছে। তার ফলে শিল্প শহরের পতন অবসম্ভাবিক, তাই হচ্ছে। আচ্ছা, আমাকে একটা জায়গা বলে, শেষের দিকে আমরা প্রায় একদম শেষের দিকে এসেছি, কিন্তু মানে ছোট ছোট দুটো একটা জায়গার না বললে নয়। এই যে ধরো মানে যেটা নিয়ে একটু আগেও কথা বলছিলাম, যে এবারের যে দুর্গাপুর এবং বর্ধমান যে লোকসভা নির্বাচন, তোমরা তো যারা জোট সঙ্গী, তোমরা তো তার হয়ে প্রচারে নামছো, তুমি একটু আগে বললে, তার জন্য তোমাদের করণীয় যা যা কর্ম তোমাদের পার্টি সেগুলো তোমরা অলরেডি করে দিয়েছো। প্রার্থী বা যে দলের ইয়ে হয়েছে তারা ডাকলো বা না ডাকলো, আমাদের কর্মসূচি আমরা চালিয়ে, তোমাদের কর্মসূচি তোমরা চালাবে। কিন্তু আমাদের জায়গায় সেটা হচ্ছে যে এই যে তোমার ক্ষেত্রে কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে এই 2024-এর মানে যে লোকসভা নির্বাচন? তার কারণ হচ্ছে এই 2024-এর লোকসভা নির্বাচনে সবাই, যেমন বিজেপি বলছে 400 পার, তোমরাও বলছে আমরাই ক্ষমতায় আসবো। তোমাদের জায়গা থেকে জোট বলছে যে আমরাই থাকবো। আমাদের ক্ষমতায় আসা খুবই প্রয়োজন ভারতবর্ষের স্বার্থে, খুবই প্রয়োজন। তাহলে কিসের উপর বেস করে তোমরা আসবে? মানুষ চাইছে কাকে প্রধানমন্ত্রী? মানুষ চাইছে যে কংগ্রেসবিহীন ভারতবর্ষ, কংগ্রেসবিহীন সরকার। মানুষ বুঝে গেছে, নাবিশ্বাস উঠছে। কিন্তু তোমরা এই নাবিশ্বাসের কথা বলছো, নাবিশ্বাস তোমাদের মানে কংগ্রেস কর্মীদের উঠছে, মানে কংগ্রেসের নেতৃত্বের উঠছে? কেন উঠবে না? কেন কংগ্রেস কর্মীদের কেন উঠবে না? সাধারণ মানুষের? আজকে রাহুল গান্ধী ভারত জোড়ো, তারপর রাহুল গান্ধী ন্যায় যাত্রা, লাভটা কি? মানুষকে হেরে গেছো। না 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 না, সেই সিটটাই তোমাদের চলে গেছে। না না না, ওইভাবে না, ওইভাবে মূল্যায়ন করলে মুশকিল। সেখানে মানুষকে আমরা তো বাধ্য করতে পারি না। তার মানে মানুষ নিচ্ছে না? না না না, সেই জায়গাটাতে একটা ইয়ে হয়েছে বলে তা নয়। আমাকে একটা জায়গা বলো, তোমরা কতটা আশা করছো এই যে নির্বাচন 2024-এর নির্বাচন, সেই নির্বাচনে তোমাদের ভূমিকা কোন জায়গাটাতে থাকবে? দেখো, আমরা গত লোকসভা নির্বাচনে যে সরকারটা ক্ষমতায় আছে সেই সরকারটা আসার কথা ছিল না। আজকে প্রশ্ন মানুষের কাছে উঠেছে, ইভিএম উঠেছে না? মানুষ আবার বলছে যে আমরা ব্যালটের, মানুষ বলছে না 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 না, মানুষ বলছে না, এটা তোমার না না, মানুষের কথা না, এটা রাজনৈতিক নেতারা রাজনৈতিক দলের। তোমরা এখনো পর্যন্ত, আমি শেষ করি, তোমরা ব্যালটের কথা বলছো, তোমরা ইভিএম এর কথা বলছো। আমাকে বলো তো, তোমরা যে সিটগুলোতে জিতেছিলে সেইগুলো তো কি তোমরা পার্সোনালি ইভিএম নিয়ে এসেছিলে? না না, ইভিএম এর উপর ভেঙে লাভ নেই তো। তোমরা বলো মানুষ তোমাদের ছুড়ে ফেলে দিয়েছে, ইভিএম এর দোষ দিও না। মানুষ পরিত্যাগ করেছে। হ্যাঁ, মানুষ পরিত্যাগ করেছে, ইভিএম এর দোষ নয় এখানে। আমরা তো মেনে নিয়েছি। আমরা কখনো ভেবেছি? তোমরা আমাকে একটা জায়গা বলো, তোমরা কখনো কোথাও প্রমাণ করতে পেরেছো যে ইভিএম হ্যাক হয়েছে? কোথাও প্রমাণ করতে পেরেছো? ভাই না না না, আমার যেটা ইভিএম তুলেছো, তোমাকে এটা বলতে হবে। তোমরা আজ পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনের আগে নির্বাচন কমিশন পরিষ্কার করে দেয় ইভিএমটাকে নিয়ে। তোমরা আজ পর্যন্ত কোথাও কোনো বিরোধী দল, রাজ্যের শাসক দলের কথা, দেশের শাসক দলের কথা বাদ দাও, তোমাদের বিরোধী দলের যারা আছো তারা কখনো প্রমাণ করতে পেরেছো? কোন জায়গা থেকে প্রমাণ করতে পেরেছো যে ইভিএমটা হ্যাক করা যায়? করতে পারোনি। একদম বাস্তব যেটা, সেটা বাস্তবটাকে স্বীকার করতে হবে। তোমরা তাহলে প্রকাশ্য আসছে। আমি বলি আমি কথা বলি, এই আলোচনাটা এসছে, বিতর্কটা এসছে,
ভারতবর্ষের মানুষ এই বিতর্ক তুলেছেন, তাদের কথায় রাজনৈতিক দলরা তো বলবে, মানুষের কথাই তো বলবে। আমার কথা হচ্ছে, যদি ভোট ঠিকঠাক হয়, ভারতবর্ষের মানুষ, আমি বলে রাখলাম, এই জোটকে, কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোট, সেই জোটকেই ফিরিয়ে আনবে। তাছাড়া মানুষের কাছে ভয়াল অন্ধকার, বলে রাখলাম। আর কংগ্রেসের ভবিষ্যতের কথা আবার আমি বলছি, কংগ্রেসের ভবিষ্যৎ আছে বলেই আমরা এই দলে এখনো পর্যন্ত অনেক অনেক সম্মান খুইয়ে হোক, আমরা এখনো পর্যন্ত সেই দল। একদম একদম। আমরা আমাদের সময় শেষ, কিন্তু শেষ করার আগে একটা কথা না বলেই পারছি না, যে আমি তরুণবাবুকে একটা প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটা উনি একদম সুকৌশলে এড়িয়ে গেলেন এবং ইভিএম এর উপরে দায় চাপালেন, যে ইভিএম মানুষ বলছে। এখন ঘটনা হচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে তাদের কি রেজাল্ট হবে, বা বিজেপির কি রেজাল্ট হবে, বা অন্য যারা আছে তাদের কি রেজাল্ট হবে, সেটা সময় বলবে, 6 জুন বলবে। সেটা আপনাদের সামনেও তুলে ধরবো, আপনারাও বুঝতে পারবেন। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।